৭ মার্চ রোববার রাত ৮টায় জাহিদ হোসেন আসে এডিটর স্পিকে। চ্যানেলের শেষ শিরোনাম। ৭ই মার্চের ভাষণে প্রকৃত স্বাধীনতার ঘোষণা। আলোচনা সভায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা। দেশে করোনা রোগী ছাড়ালো ৫.৫ লাখ, আরও ১১ জনের মৃত্যু, শনাক্তের হার ৪.৩০। সময় বাড়িয়েও শেষ হয়নি সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। আগাম বৃষ্টিতে ফসল হানির শঙ্কায় কৃষক। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণই ছিল বঙ্গবন্ধুর প্রকৃত স্বাধীনতার ঘোষণা। এ ভাষণকে বেতার টেলিভিশনে নিষিদ্ধ রাখা সহ প্রচারে দীর্ঘদিন বাধা দিয়েও ইতিহাস মুছে ফেলতে পারেনি স্বাধীনতা বিরোধীরা। বিকেলে ৭ই মার্চ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আশফাক হোসেন। স্বাগত আশফাক হোসেন। আমরা জানি যে ৭ই মার্চের ভাষণ আমাদের স্বাধীনতার আন্দোলনের সংগ্রামে একটা বিরাট বড় মাইল ফলক, এবং আজকে প্রধানমন্ত্রী যেটি বলছেন যে এটি আসলে প্রকৃত স্বাধীনতার ঘোষণা। আমরা বিভিন্ন সময় আমরা বলেছি যে বা জেনেছি, বিশেষজ্ঞরাও বলেছেন। আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকেও এই কথাটি আসলো। একটু জানতে চাই যে ৭ই মার্চের এই ভাষণ আমাদের জাতীয় জীবনের যে গুরুত্ব সেটাকে আমরা আরও কিভাবে বাড়াতে পারি, এবং এই এখানকার যে নির্দেশনা সেগুলি আসলে আমাদের এখনও একইভাবে অনুপ্রাণিত করে। ফলে এই ভাষণটি নিয়ে আমরা কিভাবে এগিয়ে যাব এবং এটির তাৎপর্য কী? ৭ই মার্চের যেটা ভাষণটা বঙ্গবন্ধু দিয়েছিলেন সেটা আমার মনে হয় ইতিহাসের ছাত্র হিসেবে যে আসলে এটা শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ একটা ভাষণ। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যারা ন্যায়ের জন্য সংগ্রাম করেন বা স্বাধীনতার সংগ্রাম করেন, আপনারা সবাই জানেন যে পাকিস্তান রাষ্ট্র যেটি প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিলেন এই বাংলাদেশের মানুষ, এবং বাংলাদেশের যে সংগ্রামী মানুষ অনেক বছর ধরে, হাজার হাজার বছর ধরে যে সংগ্রাম করেছিলেন, আমরা জানি যে স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, সেই আমরা কৃষক বিদ্রোহের যে অগ্নিশিখা আমরা পূর্ব বাংলায় দেখি, এবং যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণটা ছিল বেশি, সেই সংগ্রামের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কয়েক হাজার বছরের ইতিহাসকে তার একটি শোনা যাচ্ছে? And to give you an example, we used mixed dal and we used whole grains mixed with pulses. শুনতে পাচ্ছি স্যার। And that কয়েক হাজার বছরের ইতিহাসটা এখানে উঠে আসছে। But what we have seen lately is that বিশ্বব্যাপী যে বাঙালি জাতিগোষ্ঠী আছে, আমরা জানি যে তাদের সংখ্যা পৃথিবীর অন্যতম বৃহত্তম জাতিগোষ্ঠী। তাদের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা হাজার হাজার বছর ধরে ছিল, সেটা কিন্তু ৭ই মার্চে বঙ্গবন্ধুর অমর বাণীতে প্রতিফলিত হয়েছে। তিনি তখন ব্যক্তি মুজিব ছিলেন না, তিনি সমগ্র জাতির একজন প্রতীক ছিলেন, এবং সেখানে তিনি কথাগুলো বলেছিলেন তৎকালীন ভূ রাজনীতি, জিওপলিটিক্সটাকে সামনে রেখে। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আশফাক হোসেন, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আপনার কাছে এই বিষয়ে বিস্তারিত জানবো। আমরা একটু যান্ত্রিক গোলযোগ দেখতে পাচ্ছি, একটু ফিরে আসছি একটা বিরতির পর। ডক্টর আশফাক হোসেন, আমরা জানি যে বাংলাদেশই শুধু নয়, সারা বিশ্বের মধ্যেই আসলে বঙ্গবন্ধুর ৭ই মার্চের এই ভাষণ উল্লেখযোগ্য একটি ভাষণ, এবং সেটির স্বীকৃতিও নানান জায়গা থেকেই আমরা আসতে দেখেছি। একটু জানতে চাই যে এই ভাষণটির গুরুত্বের সঙ্গে সঙ্গে একই সঙ্গে একটু জানতে চাই যে নতুন প্রজন্মের কাছে এই ভাষণটিকে নতুন করে নিয়ে যাওয়া, তারা যেন তাদের মতো করে এটাকে ধারণ করতে পারে, সেই জন্য কি করণীয় আছে আপনার পরামর্শ? আমার মনে হয় যে বঙ্গবন্ধুর এই যে কথাগুলো ছিল, আসলে আমাদের জাতির যে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং স্বাধীনতার যে প্রকৃত ঘোষণাটা, এবং প্রত্যেক মানুষকে স্বাধীনতার জন্য একদম প্রস্তুত করে না, মানে একদম যুদ্ধে যাবে, ঝাঁপিয়ে পড়বে সবাই, এই বিষয়টা বঙ্গবন্ধুর এই ভাষণের মধ্যে ছিল। তিনি বলেছিলেন অল্প কথায় সারা দেশের
মানুষের কাছে, বিশ্বের কাছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার কথা, এবং তার কণ্ঠ দিয়ে সমগ্র বাংলাদেশ যেন প্রজ্বলিত হয়েছিল সেদিন। বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে যে আসল কথাটা, মানে সবাই যুদ্ধ যখন আসবে সবাই যাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে মুক্ত করতে পারে, তার মূল কথাটাই তিনি এক অমোঘ মন্ত্র বলে মানুষের মধ্যে এটা ৭১ সালে সঞ্চারিত করতে পেরেছিলেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সঠিক বলেছেন যে এটাই ছিল স্বাধীনতার প্রকৃত ঘোষণা। এবং মানুষ একটা বুদ্ধিমান প্রাণী, আমরা জানি এরিস্টটল বলেছিলেন যে হিউম্যান বিং ইজ ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। এবং এই যে ভূ রাজনীতি এই সবকিছু মিলে তিনি যে কথাটা উপস্থাপন করেছিলেন সেটাই আসলে আমাদের জাতির স্বাধীনতা নিয়ে এসেছে। এবং একজন মানুষ যখন সমগ্র জাতির প্রতীক হয়ে যান তখনই একটা দেশ স্বাধীনতা অর্জন করে। এখন আমাদের সবার জিজ্ঞাসা হচ্ছে যে এটা কি আমাদের নতুন প্রজন্মকে মানে আমাদের নতুন প্রজন্ম আরো শক্তিমান হতে পারে। বঙ্গবন্ধু সেই শক্তিটা দিয়েছে এবং সারা বিশ্বে, শুধু আমাদের দেশের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণে কাজ করতে পারে। তারা এক একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে দেশ এবং পৃথিবীর পৃথিবীর অনেক সংকট এবং সম্ভাবনা থাকে সেখানে নিজেকে নিয়োজিত করতে পারে। কিন্তু তার পেছনে লাগে ঐতিহাসিক অনুপ্রেরণা, ঐতিহাসিক একটা জ্ঞান এবং ঐতিহাসিক একটা সাহস এবং ঐতিহাসিক একটা বঙ্গবন্ধু যেভাবে মানুষের মধ্যে এটা সঞ্চারিত করেছিলেন। নতুন প্রজন্ম এটা যদি তারা উদ্দীপ্ত হয় তাহলে তারা শুধু নিজের পরিবার বা দেশ বা জাতির জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য কল্যাণ নিয়ে আসবে। এবং সেজন্য স্কুলে কলেজে সর্বত্র আমরা এটাকে অত্যন্ত সুন্দরভাবে তিনি যে কথাটা বলেছিলেন সেই শিক্ষাটা মহৎ হওয়ার জন্য সেক্ষেত্রে এই বছর আমরা দেখছি যে এটি আনুষ্ঠানিকভাবে সারা দেশেই উদযাপন করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ, এই ভাষণ এবং এই ভাষণের তাৎপর্য মানুষের কাছে আরো গভীরভাবে পৌঁছে দেওয়ার জন্য নিশ্চয়ই ভূমিকা পালন করবে। হ্যাঁ, সেটা একটা ভালো দিক যে এইবার একটা গুণগত পরিবর্তন হয়েছে। যারা দীর্ঘকাল এই ভাষণটাকে মানে গায়ের জোরে অস্বীকার করেছিলেন তারা অন্তত মানে স্বীকার করে নিয়েছেন যে এই বিষয়টা হচ্ছে আমাদের জাতীয় ইতিহাসের অংশ, এবং সেটাকে আমি ওয়েলকাম করি। এবং আমাদের জাতির যে রাজনৈতিক ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন হয়েছে, ইতিহাসটাকে নিয়ে রাজনীতি না করাই উচিত। বঙ্গবন্ধু এই এই ঐতিহাসিক ভাষণটা এটা সমগ্র জাতির, সমগ্র দল জাতি সবকিছুরই সম্পদ, এবং তিনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক করে। আমি টুঙ্গিপাড়ায় যখন গিয়েছি সেই শ্যামল মাটিতে বঙ্গবন্ধুকে যখন আমি তাকে তিনি যখন সেখানে ঘুমিয়ে আছেন, আমার মনে হয় যে বাংলাদেশের অন্তরাত্মা ওখানে লুকিয়ে আছে। এবং তিনি আসলে, আমি যেটা বলেছিলাম যে ৪,০০০ বছরের ইতিহাসটাকে তিনি সুন্দর করে তুলে ধরেছেন। এবং সেই তাৎপর্যটা এখানেই, শুধু আমাদের নয়, আমরা আমাদের বাংলা ভাষাভাষী মানুষ শুধুই নয়, এমনকি তিনি ওখানে বলেছিলেন যে বাঙালি অবাঙালি সবাই সবাইকে সহায়তা করবে এবং সেখানে কেউ কারোর উপরে আক্রমণ করবে না, এই কথাগুলো আসছিল। মানে তিনি সব মানুষের মুক্তির আকাঙ্ক্ষাটাকে এর সাথে সংযুক্ত করেছিলেন, বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে। সেজন্য এর তাৎপর্য অনেক, এবং ইউনেস্কো এই জিনিসটা বুঝতে পেরেছে যে একটা গত কয়েক শতকে যে সমস্ত প্রেরণাদায়ী, আলোক সঞ্চারী এবং পরিবর্তনকামী উদ্দীপ্ত বক্তৃতা একটা মানুষের কাছ থেকে লক্ষ কোটি মানুষের মধ্যে পৌঁছে যায়, দেশ থেকে দেশান্তরে বহির্বিশ্বে পৌঁছে যেতে পারে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। অধ্যাপক আশফাক হোসেন, আমরা দেখেছি যে এই বছর জাতীয়ভাবে উদযাপন হচ্ছে, এমনকি বিএনপিও প্রথমবারের মতো ৭ই মার্চ পালন করছে। এই ব্যাপারে ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক চতুরতায় জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি ৭ মার্চ পালন করছে। আপনার এই ক্ষেত্রে প্রতিক্রিয়া জানতে চাই যে বিএনপির ৭ মার্চ পালনকে আপনি কিভাবে দেখছেন? না, ওইটা তো একটা রাজনীতির বিষয় থাকে, আমি রাজনীতির বিষয়ে বলতে পারবো না, রাজনীতিটা ভালো বলতে পারবে। আমি বলছি যে এই যে স্বীকার করে নেওয়াটা, সেটা এটা একটা গুণগত পরিবর্তন হয়েছে। এবং এই যে আমাদের বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল যারা কিছুদিন ক্ষমতায়ও ছিলেন, অনেকদিন ক্ষমতায় ছিলেন, তাদের মধ্যে যে উপলব্ধিটা আসছে যে আসলে জাতীয় ইতিহাস এবং আন্তর্জাতিক ইতিহাসে বঙ্গবন্ধুর এই যে ঐতিহাসিক ভাষণটি, এবং তাদের মানে এটা এটা একটা ইতিবাচক পরিবর্তন। আমার মনে হয় এটা আপাতত এই রাজনৈতিক বিতর্কের বাইরে এই পরিবর্তনটাকে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন হিসেবে আমি মনে করি। আশফাক হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকিং, ইচ্ছে আরও একটা বিরতি।
দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 9 এবং নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 8,462 জনের। 219টি ল্যাবে 24 ঘন্টায় 14,092 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 606 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.30%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,50,330 জনে। সুস্থ হয়েছেন আরও 1,037 জন। এ নিয়ে মোট সুস্থ 5,03,003 জন। এ নিয়ে কথা বলতে গ্রিন রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ, এবং বগুড়া থেকে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শফিক আমিন কাজল। ডক্টর আবদুল্লাহ, আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাই যে এখন পরিস্থিতি কেমন দেখছেন? আমরা দেখছি যে মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ যেমন বেড়েছে, ঠিক একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার আগ্রহটা তুলনামূলকভাবে অনেক কমেছে। এটি নিশ্চয়ই খানিকটা আশঙ্কার। ধন্যবাদ আপনাকে। আসলে গত বেশ কিছুদিন, 3-4 সপ্তাহ কিন্তু আমাদের সংক্রমণ বেশ কম ছিল। বেশ যদিও এখনো কিছুটা কম, কিন্তু গত 3-4 দিনের মধ্যে দেখা যায় যে সংক্রমণ কিন্তু কিছুটা বেড়ে যাচ্ছে। এটার মূল কারণটা হলো জনগণ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনেকটা ঢিলেঢালা ভাব বা শৈথিল্য ভাব বা তোয়াক্কা করছেন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেকের আবার ধারণা হয়ে গেছে টিকা তো নিচ্ছি, কাজে টিকা নিলে বোধহয় আর স্বাস্থ্যবিধি মানার দরকার নাই। এটাই কিন্তু আসলে ঠিক না। জনগণকে মনে রাখতেই হবে, আমি তো টিকা অবশ্যই নিচ্ছি বা ভবিষ্যতে আরো নিতে হবে। কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি কিন্তু পুঙ্খানুপুঙ্খে মেনে চলতেই হবে। টিকা নিলেও নিতে, কারণ কোন টিকায় 100% তো প্রোটেকশন দেয় না। সুতরাং টিকাও নেব, আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি বলতে আমি অবশ্যই মাস্ক পরবো, হাত ধোয়ার চর্চা চালু রাখবো এবং শারীরিক দূরত্ব যতটুকু সম্ভব কমপক্ষে 3 ফিট আমাদের কিন্তু মেনটেন করে চলতে হবে। কিন্তু রাস্তাঘাটে চললে দেখা যায় যে একবারে হাটে ঘাটে, বাজারে, ফুটপাতে, বিপণী বিতান, পার সব জায়গায় লোকারণ্য, গায়ের উপরে গা দিয়ে মানুষ চলাফেরা করছে। এই যে ট্রেন বলেন, বাস বলেন, লঞ্চ বলেন, সব জায়গায় কিন্তু একই অবস্থা। এমনকি হাসপাতালে যদি আপনি আউটডোরে যান, সেখানেও দেখবেন মানুষ সেবা নিতে যাচ্ছে কিন্তু গায়ের উপরে গা দিয়ে লম্বা লাইন চিকিৎসা নিচ্ছে। এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সুতরাং এই যে সংক্রমণের ঝুঁকি কিছুটা বেড়ে যাচ্ছে, মৃত্যুও কিন্তু ওই যে 11 জন মারা গেছে, গতকালও এরকম 6-7 জনের মতো ছিল। আমার এটা মনে হয় যে জনগণের কিন্তু একটু সতর্ক থাকা উচিত। স্বাস্থ্যবিধি তারা যেন সুন্দরভাবে মেনে চলে। না মানলে আমাদের কিন্তু ঝুঁকি বাড়ার, সামনে কিন্তু এই সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। আপনি জানেন পৃথিবীর অনেক দেশে, ইভেন আমেরিকার মতো জায়গায় চতুর্থ ঢেউ চলতেছে এবং অনেক দেশে দ্বিতীয়, তৃতীয় ঢেউ, কোনো কোনো জায়গায় এখনো লকডাউন চলছে এবং রাত করে কেউ কেউ কিন্তু কারফিউ দিচ্ছে। সুতরাং জনগণের জন্য আমি আবারও বলবো, অনুরোধ করবো, আপনারা অবশ্যই পুঙ্খানুপুঙ্খে সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলবেন, টিকাও নেবেন, স্বাস্থ্যবিধিও কিন্তু মেনে চলবেন। কেউ যেন মনে না করেন টিকা নিছি আর হবে না, এইটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। ডক্টর আবদুল্লাহ, আরও একটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে পোস্ট কোভিড কমপ্লিকেসিস অনেক বেশি দেখা যাচ্ছে, এবং সেই রকম পরিস্থিতিতে মানে কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরে দেখা যাচ্ছে অন্য কোনো ভাবে আরও বেশি সমস্যা হচ্ছে বা কেউ কেউ মারাও যাচ্ছেন। ফলে এইটি কি মনে করেন যে ম্যানেজমেন্টের বিষয়, নাকি আসলে মানুষের মধ্যে এইটা একটু একটু ভিন্ন বার্তাও দিচ্ছে কিনা, যে যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তারা একটু রোগটাকে একটু হালকাভাবে দেখছেন, নাকি আমরা একটু জানতে চাই যে এই বিষয়টা কেন হচ্ছে? ব্যাপারটা হলো কি, কোভিড তো এটা আসলে একটা ভাইরাল। যে কোনো ভাইরাল রোগেই ভাইরাস ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু মানুষের জটিলতা হতে পারে। সেরকম কোভিডও যেহেতু একটা ভাইরাল, এটা ভালো হওয়ার পরেও কিন্তু এটা ম্যানেজমেন্ট ঠিকই আছে, ম্যানেজমেন্টের পরেও এই ধরনের জটিলতা কিন্তু হতে পারে। যেমন বাইরে কমপ্লেন পায়, দুর্বল, কাহিল, টায়ার্ড, মাথা ঘোরায়, রুচি নাই, ঘুম হয় না, এগুলো কিন্তু হতে পারে। এমনকি অনেকে দেখবেন টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিশেষ করে আমরা অনেক রুগী পাচ্ছি ভুলে যাচ্ছে। রুগী এসে বলে আমার স্মৃতির ভ্রম হচ্ছে, এই মেমোরি ডিস্ট্রাক্ট কিন্তু প্রায়ই বলে। এছাড়াও কিছু কিছু রুগী পাচ্ছি আমরা, আগে কোনোদিন ডায়াবেটিস ছিল না, দেখা যায় ডায়াবেটিস, সুগার বেড়ে যাচ্ছে। প্রেশার ছিল না, প্রেশার বেড়ে যাচ্ছে। এই ধরনের প্রকরণ কিন্তু প্রায়ই হচ্ছে। তো এটা যে কোনো কোভিড রোগীদেরই হতে পারে। সেজন্যই বলবো যে কোভিড থেকে যারা মুক্ত হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন, তারা কিন্তু আপনার ডাক্তারের সঙ্গে রীতিমতো মানে মাঝে মধ্যে অন্তত একটু যোগাযোগ রাখবেন। তারা আপনার যেকোনো জটিলতা হলে তার সঙ্গে কিন্তু কথা বলবেন। তা না হলে যে কিছু কিছু জটিলতা হয়ে পরে দেখা যায় রোগীর অনেক কমপ্লিকেশন, বিশেষ করে
কোনো রোগের কিন্তু মূল সমস্যা করে তো লাঙের মধ্যে, ফুসফুসের মধ্যে। কারো দেখা যায় যে শ্বাসকষ্ট হয়, কাশি হয়, আইএলডি বলে এটা এই ধরনের রোগ কিন্তু হতে পারে এবং সেটাই ভোগায় অনেককে বেশি। সুতরাং আপনারা যারা ভালো হয়ে গেলেন কোভিড থেকে, ভালো হওয়ার পরেও অবশ্যই মাঝে মধ্যে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাকে চেক আপ করেন। অন্তত ব্লাড প্রেশার দেখবেন, সুগারটা রেগুলার মাপবেন, বুকের অনেক সময় এক্স-রে করা লাগতে পারে, সিটি স্ক্যান লাগতে পারে, এরকম কিন্তু লাগতে পারে। সবার যে হবে তা না, এরকম তো বেশি লোকের হয় তাও না। এই ধরেন ৫-৬% লোকের হয় এবং মেজরিটি ১.৫-২ মাস ৩ মাসের মধ্যেই কিন্তু ভালো হয়ে যায়। তারপরেও কিছু রোগী কিন্তু জটিলতা পাচ্ছে। এমনকি কয়েকজন দেখা যায় যে কিন্তু মারাও যাচ্ছেন এরপরে। সেজন্যই কেউ কোভিডে ভালো হয়ে গেলে মনে করেন না যে আমরা সম্পূর্ণ সুস্থ, এটাকে যেন কেউ মনে না করেন। আপনি আপনার ডাক্তারের সঙ্গে রীতিমতো চেক আপ করাবেন, ফলো আপ করাবেন। এটা মনে রাখবেন। ডক্টর এবিএম আব্দুল্লাহ, আপনার কাছে ফিরে আসছি। একটু বগুড়াতে যাব। ডক্টর শফিক আমিন কাজল আমাদের কাছে আছেন। শফিক আমিন কাজল, যেটি আমরা ঢাকার বাইরে দেখছি যে টিকা দেয়া এবং রেজিস্ট্রেশন করার প্রবণতা, যতই আমরা দূর গ্রামের দিকে যাচ্ছি দেখছি যে এটা প্রবণতার অনেক কম। আপনাদের অভিজ্ঞতা কি এবং মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শুধুমাত্র জানানো নাকি আসলে স্বাস্থ্য কর্মকর্তাদেরকেও এই ক্ষেত্রে নিয়োজিত করলে পরে সুফল পাওয়া যাবে? ধন্যবাদ জাহিদ হোসেন, আপনি ঠিকই বলেছেন। আমরা শহরে যেভাবে কম মানুষদের টিকা নেওয়ার আগ্রহ দেখছি, গ্রামের মানুষদের আগ্রহ অনেক কম। আবার পুরুষদের যেমন আগ্রহ দেখছি, নারীদের ক্ষেত্রে আগ্রহ আরও কম। তো বিষয়টা হলো একটা শিক্ষার বিষয় অবশ্যই আছে। মিডিয়ার প্রচারণার সাথে যারা প্রচারণা শুনছে, যারা দেখছে বড় বড় মানুষ ইঞ্জেকশন ভ্যাকসিন নিচ্ছে, ভালো আছে, তারা অনুপ্রাণিত হয়ে আসছেন। কিন্তু গ্রামের অধিকাংশ মানুষই তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, বা তারা এই যে মেসেজটি তাদের কাছে যে ভুল প্রপাগান্ডাগুলো, প্রচারগুলোই তাদের কাছে বেশি বিশ্বাসের জায়গা তৈরি করে নেয়। এ কারণে আমার মনে হয় যে তারা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে আগ্রহী হচ্ছে না। আবার তাদের কাছে যে ইন্টারনেট সেবা বা ভ্যাকসিনের নিবন্ধনের যে প্রক্রিয়া, খুব সহজ প্রক্রিয়া যদিও, কিন্তু গ্রামের মানুষের কাছে এটা আসলে খুব সহজ নয়। আরেকটি বিষয় বলবো যে গ্রামে আমাদের ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে যে স্বাস্থ্যকর্মী আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট বা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ইনাদেরকে যখন আপনি বাসায় বাসায় পাঠিয়ে নিবন্ধনের জন্য অনুরোধ করবেন, তখন কিন্তু এই জিনিসগুলো, এই ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করা বা ভ্যাকসিনের জন্য উদ্বুদ্ধ করা, এটা কিন্তু আরও সহজ হবে। আমার মনে হয় যে আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গণ সেদিকে দৃষ্টি দিচ্ছে। আমরা বিশ্বাস করি যে আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকেই, যারা আপাতত 40 বছরের তারা তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনতে পারবো। আমরা আমাদের হাসপাতালে ইতিমধ্যে 15,000 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে, তার মধ্যে 19,000 নিবন্ধন করেছে, 15,000 মানুষ আমাদের এখানে এসে ভ্যাকসিন নিয়েছে। যদিও আমরা SMS সবাইকে দিয়েছি, আরও আমরা 3,000 বা 4,000 মানুষকে এখনও আসার অপেক্ষায় আছে। তাদের ভ্যাকসিন নেওয়ার যে ডেট সেটিও পার হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আসছে না। আমি তাদেরকে আপনার মাধ্যমে অনুরোধ করব, খুব তাড়াতাড়ি এসে নিজেরা ভ্যাকসিন গ্রহণ করুন এবং ওদেরকে ভ্যাকসিন গ্রহণের জন্য, নিবন্ধনের জন্য অনুপ্রাণিত করুন। শফিক আমিন কাজল আমাদের সঙ্গে থাকুন। ডক্টর আব্দুল্লাহ, আমরা যেই চিত্রটি দেখছি ঢাকার বাইরে, এটি আসলে বগুড়া শুধু নয়, সব জায়গায় প্রায় একই রকম অবস্থা। ফলে এখানে গতি আনার জন্য ভিন্ন কিছু নিশ্চয়ই করা প্রয়োজন হবে, কারণ আসলে ধীরে ধীরে সব মানুষকেই টিকার আওতায় আনা প্রয়োজন যারা 18 বছরের উপরে আছে। ঠিকই বলছেন। আসলে প্রথম কথা হলো কি, যে বললেন যে গ্রামের মানুষ নিতে চায় না, এটার মূল কারণটা হলো গ্রামের অনেকে এখনো মনেই করে না করোনা বলে কিছু আছে। এটা সারা বছরই আমরা দেখে আসছি। এবং তাদের অনেকের ধারণা এলে বড় লোকের লোক, আমরা গরিব মানুষজন, এলে গরিব মানুষের হয় না, এরকম ফিলিং কিন্তু এখানে অনেকে, শুধু গ্রামে না, এবং শহরে যে বস্তিতে বলেন, ফুটপাতে বলেন, যারা রাস্তাঘাটে যারা অনেক লোকজন আছে, বা গরিব লোকজন বা লো ইনকামের লোক যারা, তাদেরকে বললেও বলে যেগুলো আমাদের হয়ই না গরম আছে, এই ধরনের একটা রিলাক্টেন্ট ভাব কিন্তু তাদের আগে থেকেই আছে। ইভেন কিছুদিন আগে একটা মিডিয়াতে আমি দেখলাম, অনেকের সাক্ষাৎকার নিচ্ছে, তাদের টেলিফোন করে তাকে সাক্ষাৎকার নিলে বলছে টিকা নেবেন না, বলে টিকা ফিকা আমাদের লাগবে না, এলে বড় লোকের লোক, আমাদের করোনা হবে না, দরকার নাই, আমাদের হলো পেটের নিয়ে চিন্তা, আমরা যদি মরি করোনায় মরবো না, আমরা পেটের জ্বালায় মরবো, এই ধরনের তাদের ফিলিং। আসলে তাদের মধ্যে
আমি মনে করি যে বিশেষ করে গ্রামে বা ইউনিয়ন পর্যায়ে বলেন, গ্রামে গ্রামে বলেন, যারা গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি বা মসজিদের ইমাম, শিক্ষক, যুবক যারা আছে, তাদের মাধ্যমে একটা কমিটি করা যেতে পারে। করে তাদেরকে এই যে ভালো করে বুঝাইতে হবে, প্রচার প্রচারণা চালাইতে হবে, প্রপাগান্ডা করতে হবে। প্রয়োজনে লিফলেট বলেন, পোস্টার বলেন বা মিডিয়াতে প্রচার করে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে টিকা নেওয়ার জন্য। কারণ করোনাটা হয়ে গেলেই তো প্রচন্ড ভোগান্তি, কত কষ্ট যাদের হয় তারা বুঝে, যদিও মেজরিটি ভালো হয়ে যায়। হাসপাতালে যাও, আইসিইউ যাও, অনেকে মারা যাচ্ছে, এই জিনিসগুলো যদি তাদেরকে যদি বোঝানো যায়, তাহলে সেই তুলনায় টিকা তো কোনো ব্যাপারই নেই। আবার একটা বিভ্রান্তিকর তথ্য রয়ে গেছে। শুরুতে যেমন ছিল, অনেকে মনে করে টিকা নিলে মারা যাবে, পার্শ্ব প্রতিক্রিয়া হবে, এই ধরনের প্রচারণা কিন্তু রয়ে গেছে এখনো। সুতরাং এই বিভ্রান্তি যদিও অনেকে দূর হয়ে গেছে, গ্রামের মানুষের বোধহয় এই বিভ্রান্তিটা এখনো দূর হয় নাই। আমার মনে হয় তাদের মধ্যে প্রচারণা আমাদের একটু জোরে সোরে বাড়াইতে হবে। তাহলেই আমি মনে করি তারা উদ্বুদ্ধ হবে এবং তারা ভ্যাকসিন, এবং সরকার তো বিনা পয়সাই দিচ্ছে, কিন্তু নেওয়া উচিত আসলে সবারই। অবশ্যই এবিএম আব্দুল্লাহ, আমার মনে হয় যে এই ব্যাপারে মানুষকে আরো উদ্বুদ্ধ করা দরকার এবং সেক্ষেত্রে আমাদের বিশেষ করে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে যদি আমরা ব্যবহার করতে পারি। এর আগেও বিভিন্ন সময় আমরা নানান ধরনের টিকাদান কর্মসূচিতে তাদেরকে আমরা দেখেছি মাঠ পর্যায়ে কাজ করতে। আমার মনে হয় যে সেই ব্যাপারে নিশ্চয়ই সরকার সিদ্ধান্ত নেবে। ডক্টর শফিক আমিন কাজল এবং ডক্টর এবিএম আব্দুল্লাহ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রেডিও স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। দ্বিতীয় দফা সময় বাড়িয়েও শেষ হয়নি সুনামগঞ্জের হাওড়ে বড় ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। এতে আগাম বৃষ্টি হলে ফসল হানির আশঙ্কা করছেন কৃষকরা। গত 28 ফেব্রুয়ারি বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও না হওয়ায় এক সপ্তাহ সময় বাড়ান পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। এ সময় শেষ করা যায়নি কাজ। জেলার 52টি হাওরের 811টি বাঁধের মধ্যে 722টির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে কৃষক নেতাদের দাবি এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 40 থেকে 50%। তাই ফসল রক্ষা বাঁধ দ্রুত শেষ হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। যে কাজ হয়েছে এটা 16 মধ্যে 6 আনা হয়েছে না এখনো। বর্তমান যে ফরজা বান আছে, এই ফরজা বান থাকলে হাওর কোনো প্রকারে এটা রক্ষা হবে না। কারণ একটা বৃষ্টি দিলে যে মাটি বাসে মাটি গুলে দেবো। গড়ে 40% কাজ হয়েছে, আর অন্যান্য কাজগুলো যে ইতিমধ্যে শেষ করবে তারা পানি উন্নয়ন বোর্ড যে দাবি করছে তা সম্পূর্ণভাবে অযৌক্তিক, এবং পানি উন্নয়ন বোর্ড বলছে 74% কাজ হয়েছে, তাও এটা তাদের বানানো সিদ্ধান্ত বা বানানো একটা পরিকল্পনা। এ নিয়ে কথা বলতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমান। সবিবুর রহমান, প্রথমেই জানতে চাই, বিজন সাহেব যে অভিযোগ করেছেন যে আপনাদের যে হিসেব সেই হিসাবের সঙ্গে তারা আসলে মিল পাচ্ছেন না, একটু জানতে চাই প্রকৃত অবস্থাটা কি? জি, আপনাকে ধন্যবাদ এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন আমাদের হাওর এলাকায় যে কাজগুলি বাস্তবায়ন করা হয় সেটি প্রত্যেকটি উপজেলা থেকে এবং উপজেলা কমিটি আছে। আমরা আমাদের এই জেলায় 2020-21 অর্থ বছরে 619 কিলোমিটার বাঁধ মেরামতের কাজ বাস্তবায়ন করা হচ্ছে 811টি পিআইসির মাধ্যমে। এবং আমাদের গতকালকে পর্যন্ত যে প্রতিবেদন তাতে আমাদের এই 811টি পিআইসির মধ্যে 687টি পিআইসির মাটির কাজ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়েছে এবং গড় অগ্রগতি 82%। আমি সকলকে আমাদের হাওর অঞ্চলে যে কৃষক বন্ধুগণ আছে তাদেরকে নিশ্চিত করতে চাই, আমাদের হাওর অঞ্চলের সবচাইতে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলি যেগুলোকে আমরা ক্লোজার বলি, সেই ক্লোজারগুলোই আমাদের ডিজাইন হাইটে, অর্থাৎ যতটুকু উচ্চতায় বাঁধ নির্মাণ করব আমরা সেই উচ্চতায় করা সম্পন্ন হয়েছে। সেই ক্ষেত্রে স্বাভাবিক আগাম বর্ষায় যদি এই সুনামগঞ্জ জেলাকে আঘাত হানে, আমি আশ্বস্ত করতে চাই এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের আশঙ্কার কোনো সম্ভাবনা নেই। সবিবুর রহমান, সেক্ষেত্রে কৃষকরা যেটা বলছেন যে তারা আসলে এই কাজটায় পুরোপুরি আস্থা নিতে পারছেন না, এবং আসলে এই মুহূর্তে তো নিশ্চয়ই আমরা জানি যে পানি উন্নয়ন বোর্ড দীর্ঘদিন যাবৎ এই ধরনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট আছে। আবার এইটাও ঠিক, আমরা প্রতি বছরই এইরকম মার্চ এপ্রিলে এসে এই আশঙ্কার কথা প্রকাশ করি, আমরা নিজেরাও আশঙ্কাগ্রস্ত থাকি এবং দেখা যায় যে বর্ষার পানি
আসলে পরে এই অঞ্চলে কিছু না কিছু দুর্ঘটনা ঘটেই। ফলে এখানে আপনি দায়িত্বে আছেন, আপনি কতটুকু মনে করেন যে এই আশঙ্কাটি আপনি যেটি বলছেন যে আপনার যে আস্থার জায়গাটি সেটি যেগুলো সম্পূর্ণ হয়েছে এবং বাকিগুলি যেটা সম্পূর্ণ এখনো হয়নি সেইটা বর্ষা বা বৃষ্টির আগেই সম্পূর্ণ হওয়ার কতটুকু সম্ভাবনা আছে? হাওর অঞ্চলে আমরা যে কাজগুলি বাস্তবায়ন করি সেটার সময়টা অত্যন্ত কম। আপনি জানেন এবছর আমাদের বন্যা নামতে নামতে নভেম্বর মাস চলে এসেছে। সেই ক্ষেত্রে এই 3 মাস এবং 4 মাসে 619 কিলোমিটার মতন বাঁধ মেরামত কাজ সত্যি একটি কঠিন কাজ এবং এখানে শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ড না, আমাদের এই কাজের সাথে জেলা প্রশাসন এবং সুনামগঞ্জ জেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে সংযুক্ত রয়েছেন। আমরা সকলের সহযোগিতায় এই কাজগুলি করে যাচ্ছি। আমি 811টি পিআইসির মধ্যে যে 687 পিআইটির কাজ শেষ হয়েছে সেখানে 100% মাটির কাজ সমাপ্ত এবং একজন কৃষক যিনি বললেন যে এই কাজটির এই অবস্থা আছে, এই ধরনের কয়েকটা পিআইসির কাজ কিছু কিছু সমস্যার কারণে অগ্রগতি আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সে অনুযায়ী হয়নি। যেমন কোনো জায়গায় পিআইসি প্রথমভাবে যিনি নির্বাচিত হয়েছে তাকে বাতিল করে আরেকটা পিআইসি করতে হয়েছে। কোথাও দেখা যাচ্ছে 3টা পিআইসির মাটির কাজ একই জায়গা দিয়ে নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে বাস্তবতার আলোকে কিছু কিছু পিআইসির কাজ দেরিতে শুরু হয়েছে এবং অগ্রগতিও স্লো। কিন্তু যে পয়েন্টগুলি আমাদের সবচাইতে ঝুঁকিপূর্ণ, এই ধরনের 212টা পয়েন্ট আছে সুনামগঞ্জ জেলায় এবছরে, সেই পয়েন্টগুলি আমরা বিপদমুক্ত করে ফেলেছি ইতিমধ্যে। সুতরাং প্রথম বর্ষা অর্থাৎ আগাম ফ্লাড যদি সেটি স্বাভাবিকভাবে আসে, ইভেন এখনো যদি চলে আসে, মার্চ মাসেও চলে আসে, ইনশাল্লাহ হাওরে সেই ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না বা আমাদের হাওরে ফসলহানি ঘটার আশঙ্কা নেই। রহমান, আমরা জানি যে যে কোনো উন্নয়ন প্রক্রিয়ায় দীর্ঘায়িত হওয়া বা তার মান নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু হাওরের বাঁধ বা এই ধরনের বাঁধের মান নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন আসলে বিষয়টার সঙ্গে মানবিক অন্য দিকও জড়িত থাকে। কারণ মানে একটা ব্রিজ দেরিতে হলে পরে অবশ্যই সেটা ক্ষতি, কিন্তু হাওর যদি বাঁধের কারণে প্লাবিত হয় তাহলে মানুষের অনেক বেশি ক্ষতি হয় এবং সেটা জীবনযাত্রা এবং সেটার প্রভাব সারা দেশেই পড়ে। ফলে নিশ্চয়ই এটা আপনার জন্য একটা বড় দায়িত্ব। যেই দায়িত্বটি নিয়ে আপনি এখন বলছেন যে আসলে কোনো কিছু হবে না, আমরাও আশা করি যে এইটি আপনার কথার সঙ্গে বাস্তবের যে বাদ আছে সেটার যেন মিল থাকে। সেইটা নিশ্চিত করবার জন্য যারা কাজ করছেন তাদেরকে আপনি কিভাবে মনিটরিং করেন? আপনাকে একটু বিষয় আমি বলি এখানে। আমাদের এই হাওর রক্ষা বাঁধের কাজটি সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় উপমন্ত্রী, আমাদের মহাপরিচালক পানি উন্নয়ন বোর্ডের, এবং এই কাজের সাথে আমাদের মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা প্রতিদিন কোনো না কোনো সাইটে ভিজিট করছেন এবং তাদের যে মতামত আমরা সেই মতামতগুলি আমলে নিয়ে কাজ করছি। এ প্রসঙ্গে আমি একটু বলি যে গতকালকে আমাদের সুনামগঞ্জ জেলায় এই হাওর রক্ষা বাঁধের কাজ নিয়ে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের সহিত আমাদের একটি সভা হয়েছে এবং এই সভায় আমরা 3টি উপজেলার কিছু কিছু পিআইসি কাজগুলোর অগ্রগতি স্লোপ মানে পর্যবেক্ষণ করেছি। এই বিষয়গুলা মনিটরিং এর জন্য পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে যে মাঠ পর্যায়ে একজন শাখা কর্মকর্তা রয়েছে তার চাইতে আরো একজন অতিরিক্ত শাখা কর্মকর্তা এবং জেলা প্রশাসনের তরফ থেকে একজন এডিসি কে ট্যাগ করে দেওয়া হয়েছে। উনারা এই কয়েকটা পিআইসি যে পিআইসি গুলোর অগ্রগতি কম, এই পিআইসি গুলো রহমান, আমরা শুধু এইটুকুই নিশ্চিত হতে চাই আপনি যে আশ্বাস দিয়েছেন সেটা যেন সত্যিকারেই হয়, বাঁধ এবার ভালো থাকে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল এডিটর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।